আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি শান্তা ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান। গার্হস্থ্য বিজ্ঞানে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে গৃহ সামগ্রী ক্রয়। এই গৃহ সামগ্রী ক্রয়ের তোমাদের পার্ট 1 এবং 2 এটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই হচ্ছে আমরা পার্ট 1 এর গৃহ সামগ্রী ক্রয়ের নীতি এটা নিয়ে আলোচনা করব। পার্ট 1 হচ্ছে কি গৃহ সামগ্রী ক্রয়ের নীতি। প্রথমেই আমাদের জানতে হবে যে গৃহ সামগ্রীগুলো আসলে কি। আমরা যে গৃহ সামগ্রী ক্রয় মানে কিনতে গেলে আমরা যে গৃহ সামগ্রীটা কিনতে যাব সেটার কিছু নীতি আছে, সেটা সম্পর্কে আজকে আমরা প্রথম পাঠে জানব। তো গৃহ সামগ্রীটা হচ্ছে মূলত পারিবারিক জীবনে, আমাদের যে পারিবারিক দৈনন্দিন জীবন আছে সেখানে নানা রকম কাজের জন্য আমাদেরকে নানা রকম দ্রব্য সামগ্রী সরঞ্জামের প্রয়োজন হয়। ঠিক আছে, বিভিন্ন রকম যন্ত্রপাতি, বিভিন্ন রকমের প্রয়োজনীয় যে দ্রব্যাদি সেটার প্রয়োজন হয়, সেগুলোই হচ্ছে মূলত কি গৃহ সামগ্রী। অর্থাৎ গৃহ পরিচালনা করার জন্য যেসব সরঞ্জামাদি, যেসব প্রয়োজনীয় জিনিসপত্রের দরকার হয় সেটাই হচ্ছে মূলত কি গৃহ সামগ্রী। এই সামগ্রীগুলো আমাদের কাজকে অনেক সময় সহজ ও আরামদায়ক করা যায়। এই যদি আমরা উপযুক্ত গৃহ সামগ্রী নির্ণয় করতে পারি তাহলে কি আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেটাকে এই সামগ্রীগুলো অনেকাংশেই কী করবে, সহজ করে দেবে। উপযুক্তভাবে গৃহ সামগ্রী যদি আমরা নির্বাচন করতে পারি বা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা সময় ও শক্তি বাঁচিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ অল্প সময়ে আমরা কি করতে পারবো, অনেক কাজ করে ফেলতে পারবো, অথবা কাজটাকে আমরা সহজ করতে পারবো। বিভিন্ন রকম কাজের জন্য আমরা বিভিন্ন রকম সামগ্রী ব্যবহার করে থাকি। আমাদের প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবন সেখানে কিন্তু আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত অনেক ধরনের কাজ করি, তাই না? এই প্রত্যেকটা কাজ করার জন্য আমরা নানা ধরনের দ্রব্য সামগ্রী ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে মূলত গৃহ সামগ্রী। এখন দেখো, যখন আমরা রান্না বান্না করি, তাই না, রান্না বান্না করার সময় আমরা রান্নার সামগ্রীগুলো ব্যবহার করি, যেমন হাঁড়ি পাতিল, কড়াই, খুন্তি, এগুলা। তারপরে আছে খাবার কাজ। খাবার যখন আমরা খেতে যাই তখন আবার আমরা কি করি, প্লেট, বাটি, তারপরে হচ্ছে কি গ্লাস, জগ, এইসব জিনিস ব্যবহার করি। ধোয়া এবং পরিষ্কার করার সামগ্রী। আবার যখন আমরা খাবার দাবার শেষে এইসব জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করতে যাব তখন আমরা কি করি, যে মোছার একটা কাপড়, ঝাড়ু, ব্রাশ, তারপরে হচ্ছে কি প্লেট বাটি ধোয়ার জন্য ডিশ ওয়াশার, এই টাইপের জিনিস ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে লন্ড্রির কাজের সামগ্রী। যদি আমরা কাপড় চোপড় ধুতে যাই তখন আমরা কোন সামগ্রীগুলো ব্যবহার করি, যেমন কাপড় চোপড় ধোয়ার জন্য প্রথমেই কি বালতি, তারপরে হচ্ছে সাবান, হ্যাঁ, কাঠের টুকরা, ক্লিপ, হ্যাঙ্গার, তারপরে হচ্ছে ইস্ত্রি, এইসব জিনিস আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে সেলাইয়ের সামগ্রী। যদি কোনো কারণে আমাদের জামা কাপড় ছিঁড়ে যায়, যদি কোনো কিছু সেলাই করতে হয়, হ্যাঁ, বা কাপড় বানাতে গেলেও কিন্তু আমাদেরকে সুই, সুতা, এসব বা ফিতা, সেলাই মেশিন, কেচি, এইসব জিনিসের প্রয়োজন হয়। তারপরে হচ্ছে বাগান করার সামগ্রী। বাগান করতে গেলে আমাদের কী কী দরকার হয়, যেমন একটু কোদাল, শাবল, নিড়ানি, তারপরে হচ্ছে কি বালতি, মগ, এইসব জিনিস আমরা হচ্ছে বাগান করতে গেলে ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে পড়ালেখার সামগ্রী। পড়ালেখা করতে গেলে স্বাভাবিকভাবে আমাদের কি বই, খাতা, কলম, পেন্সিল, তারপরে হচ্ছে জ্যামিতি বক্স, এইসব জিনিসগুলোর সাহায্যেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। এবং অন্যান্য সামগ্রীও কিন্তু আমাদের পরিবারে লাগে। এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ। দৈনন্দিন কাজ ছাড়াও কিন্তু এমন চিকিৎসার বক্স, তারপরে হচ্ছে কি স্ক্রুড্রাইভার, টেস্টার, বিভিন্ন খেলার সামগ্রী। অর্থাৎ এই যে আমি এতগুলো কথা বললাম, যে রান্নার সামগ্রী থেকে শুরু করে রান্না, খাবার দাবার, কাপড় ধোয়া, সেলাই করা, তারপরে হচ্ছে কি বাগান করা, পড়ালেখার সামগ্রী এবং অন্যান্য সমগ্র সামগ্রী সবগুলাই কিন্তু গৃহ সামগ্রীর অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সমস্ত সামগ্রীগুলাই কী হবে, এই সরঞ্জামগুলো গৃহ সামগ্রী, সবগুলা মিলিয়ে। এখন এই যে গৃহ সামগ্রীগুলো, এতগুলো জিনিসের কথা বললাম, এই জিনিসগুলো আমরা যখন ক্রয় করতে যাব বা কিনতে যাব তখন আমাদেরকে কী করতে হবে, কিছু কিছু বিষয় বিবেচনা করতে হবে। অর্থাৎ আমি যে কিনতে যাব, আমি কি এগুলো টাকা দিয়ে কিনবো, অর্থ দিয়ে কিনবো, তাই না? এখন অর্থ দিয়ে আমি যদি একটা জিনিস কিনতে যাই আমি অবশ্যই চাইবো সেটা যেন ভালো হয়, সেটা যেন টেকসই হয়, সেটা গুণগত মান বিচার করে বিবেচনা করে তারপর আমি একটা জিনিস ক্রয় করতে যাব।
মূলত একটা জিনিস কিনতে গেলে তুমি কি কি জিনিস খেয়াল করবে, কিভাবে কিনবে, হ্যাঁ, এই যে একটা পরিকল্পনা, এই জিনিসটাই হচ্ছে গৃহ সামগ্রী ক্রয়ের একটা নীতি। এখানে দেখো যে গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন। বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকলে অনেক সময় সঠিক গৃহ সামগ্রী ক্রয় কেনা সম্ভব হয়, আর যদি ধারণা না থাকে তাহলে ভালো গৃহ সামগ্রী ক্রয় করা কি সম্ভব হবে না। অর্থের বিনিময়ে আমরা এই সামগ্রীগুলো কিনি, তাই এই সামগ্রীগুলো ক্রয়ের সময় অর্থের যাতে অপচয় না হয় সেই বিষয়টা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। কারণ আমি যেহেতু টাকা দিয়ে আমি পে করে আমি জিনিসটা কিনতেছি, সেহেতু এই জিনিসটা টাকাটা যেন আমার অপচয় না হয় সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে কিছু নীতি অনুসরণ করতে হয়। ঠিক আছে, এখন আমি যে গৃহ সামগ্রীটা কিনতে যাব সেটার ক্ষেত্রে আমাকে কয়েকটা নীতি অনুসরণ করতে হবে। নীতিগুলো কি কি? গৃহ সামগ্রী ক্রয়ের প্রয়োজনীয় নীতিগুলো হচ্ছে, প্রথমে এক নম্বরে যেটা, সেটা হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা। তারপরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে ক্রয় পরিকল্পনা। ক্রয় পরিকল্পনা। 3 নম্বরে হচ্ছে তোমার গুণাগুণ যাচাই। গুণাগুণ যাচাই। তো 4 নম্বরে হচ্ছে বাজার মূল্য সম্পর্কে ধারণা। বাজার মূল্য সম্পর্কে ধারণা। তাহলে এই যে জিনিসগুলোর কথা বললাম, গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে কিছু নীতি অনুসরণ করতে হবে। সেগুলোর মধ্যে প্রথমেই যেটা, সেটা হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা। এখন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অর্থাৎ আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, কোন জিনিসটা না হলে আমার নাই চলবে, এটা আমাদেরকে আগে পরিকল্পনা করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের হচ্ছে কি অর্থ সম্পদটা সীমিত থাকে। এই সীমিত অর্থের মধ্যে আমাদেরকে একটা তালিকা করতে হবে যে আমার এই টাকার মধ্যে আমার এই জিনিসটা কিনতে হবে। আমাদের তো চাহিদা অনেক থাকে, তাই না? কিন্তু চাহিদা অনেক থাকলেও আমাদের অর্থটা পরিমাপ করে, অর্থাৎ এই আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি কয়টা জিনিস কিনতে পারবো সেটা আমাদেরকে আগে প্ল্যান করতে হবে। অর্থাৎ আমার যদি এখানে একই সাথে মনে করো যে তোমার কি হয়েছে, যে পরিবারে কোনো সময় একই সময় তোমার একটা পানির জগ এবং একটা ফুলদানির চাহিদা রয়েছে। ঠিক আছে, এখন তুমি কোনটা আগে ক্রয় করবে? অবশ্যই তোমাকে দৈনন্দিন কাজে যেটা ব্যবহার করতে হবে, পানির জগটাকে তুমি প্রাধান্য দিবে, তাই না? ফুলদানিটা তো হচ্ছে আমি একটা মানে ঘরকে সাজানোর জন্য ব্যবহার করব, তাহলে এটা আমি পরে কিনলেও চলবে, কিন্তু আমার যেটা একেবারে বেশি প্রয়োজন পানির জগ, সেটা আমাকে আগে কিনতে হবে। ঠিক এইভাবে তুমি যখন দ্রব্য সামগ্রী ক্রয় করতে যাবে, সেখানে তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে তালিকাটা করতে হবে। অর্থাৎ কোন জিনিসটা তোমার বেশি প্রয়োজন, কোন জিনিসটা কম প্রয়োজন, এবং এই জিনিসটা বিবেচনা করে তোমাকে কি করতে হবে, প্রথমে তালিকাটা করতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা, কোনটা কোনটা লাগবে সেটা আগে তালিকা করতে হবে। তারপরে হচ্ছে ক্রয় পরিকল্পনা। ক্রয় পরিকল্পনাটা হচ্ছে, ধরো তুমি কিনতে গেলে কোন জিনিসটা কিনবে, কোথা থেকে কিনবে, কখন কিনবে, কত টাকা খরচ করে কিনবে, এই জিনিসটার একটা ক্রয় পরিকল্পনা তোমাকে করতে হবে। অথবা তুমি ক্রয় পরিকল্পনার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, ধরো যে যাদের হচ্ছে কি বড় পরিবার, হ্যাঁ, শহরে যাদের বড় পরিবার, সেখানে সে যদি একটা গ্যাসের চুলা কিনতে চায়, গ্যাসের চুলা কিনতে গেলে সে কী করবে? যদি এক চুলা কিনে তাহলে কি তার সময় অনেক বেশি লাগবে, এক চুলা একটা একটা করে রান্না করতে অনেক সময়ের প্রয়োজন হবে। ঠিক আছে, গ্যাসেরও অপচয় হবে। কিন্তু বড় পরিবারের জন্য সে যদি 2 চুলা কিনে, গ্যাসের চুলা, তাহলে এই দুটো চুলায় কী হবে, একসাথে সে দুটো জিনিস রান্না করতে পারবে, সময়ও কম হবে,
সময়টা কম অপব্যয় হবে এবং কাজটাও কি তার ইজি হবে। কিন্তু এই জিনিসটাই যদি সে গ্রামে থাকলে স্বাভাবিকভাবেই সে কী করতো, গ্যাসের চুলা কিন্তু সে ব্যবহার করতে পারতো না, কারণ গ্রামে লাকড়ির চুলা আমরা ব্যবহার করি। লাকড়ির চুলা হচ্ছে কি, তুমি ওখানে যদি কিনতে যাও মাটির চুলায় যদি লাকড়ি দিয়ে রান্না করো, সেখানে লাকড়ি কিনতে গেলে তোমার টাকাটা একটু কম মানে লাগবে, কিন্তু সেখানে যদি তুমি গ্যাসের চুলায় রান্না করতে যাও তোমার কিন্তু টাকাটাও বেশি লাগবে, আবার কি হবে, তোমার অর্থটা কি এখানে অপচয় হবে, তাই না? সুতরাং গ্রামের পরিবেশের জন্য তোমার জন্য কি হবে, যে লাকড়ির চুলা লাকড়ির সামগ্রীটা সেটা তোমাকে ক্রয় করতে হবে। আবার যদি শহরে থাকো সেখানে কিন্তু চাইলে তুমি লাকড়ির চুলা ব্যবহার করতে পারবে না, সেই পরিবেশ অনুযায়ী সেখানে তোমাকে গ্যাসের চুলা ব্যবহার করতে হবে। এবং পরিবার যদি বড় হয় সেখানে এক চুলার জায়গায় তোমাকে 2 চুলা বা বড় চুলা ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, এখানে গৃহ সামগ্রী যখন তুমি ক্রয় করতে যাবে তোমাকে এই ক্রয় নীতিগুলো কি করতে হবে, অনুসরণ করতে হবে। তারপরে হচ্ছে গুণাগুণ যাচাই। এখন আমি একটা জিনিস ক্রয় করতে গেলাম, কিনতে গেলে অবশ্যই আমাকে কী করতে হবে, জিনিসটার গুণাগুণ যাচাই করতে হবে, তাই না? আমি যে জিনিসটা কিনবো জিনিসটা কীরকম, ভালো কিনা, কোন ম্যাটেরিয়ালে তৈরি, জিনিসটা টেকসই হবে কিনা, ঠিক আছে, জিনিসটা কতটা মানে মানসম্মত হবে, মূল্য বা উপযোগিতা যাচাই করা, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে জিনিসটার যে সময় শক্তি বাঁচিয়ে কাজ করবে কিনা। আমরা হচ্ছে এমন জিনিস কিনবো যে জিনিসটা হচ্ছে আমাদের কাজকে একটু সহজতর করে দেবে, কারণ আমরা জানি যে আমাদের বর্তমান যে সময়, সেই সময়ে আমরা কিন্তু অনেক সময় ধরে কাজ করতে পারি না। আমরা এমন জিনিস খুঁজি যেটাতে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পারি। যেমন আগের যুগের মানুষ দেখো যে মশলা টশলা যদি ওরা কী করতো, সেটা পাটায় শিলপাটায় বেটে তারা এটা করতো, এতে কষ্ট হতো, সময়ও বেশি লাগতো। কিন্তু এখন আমরা কী করি, যে ব্লেন্ডারে ব্যবহার করি, তাই না? কেটে আমরা ব্লেন্ডারে দিয়ে দিই, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আমাকে বাটাবাটি করতে হয় না, কষ্টও করতে হয় না। তাহলে এইসব জিনিসগুলো হচ্ছে আমরা যখন ক্রয় করতে যাব, জিনিসটার গুণাগুণ যাচাই করব, আমাদের শক্তিটা কম লাগবে কিনা, অর্থের অপচয় যেন কম হয়, প্রত্যেকটা জিনিস বিবেচনা করে এবং যে জিনিসটা কিনবো সেই পণ্যের একটা গুণগত মান সেটা বিবেচনা করে আমাদেরকে কী করতে হবে, পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী ক্রয় করতে হবে। তাহলে গুণাগুণ যাচাই এটা হচ্ছে কি গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে সবার শেষে যেটা আসে সেটা হচ্ছে বাজার মূল্য সম্পর্কে ধারণা। এখন আমরা বাইরে গেলাম একটা জিনিস কিনতে গিয়ে তুমি এক দোকানে দেখলে যে জিনিসটার দাম হচ্ছে কি তোমার 200 টাকা, হ্যাঁ, আরেক দোকানে গেলে সেখানে গিয়ে দেখলে একই জিনিসের মূল্য 350 টাকা অথবা 500 টাকা লিখে রাখছে। এখন তুমি কি করবে, তুমি যেহেতু অর্থের মালিক, তুমি তোমার টাকাটা কি করতে চাইবে, সঠিকভাবে ব্যবহার করতে চাইবে। তুমি চাইবে এই টাকার মধ্যে তুমি যেন একটা ভালো জিনিস কিনতে পারো, ঠিক আছে? তাহলে তুমি অবশ্যই তোমাকে 2-3টা দোকান দেখে বাজার মূল্য, এই জিনিসটার আসলে বাজার মূল্য কত আছে সেটা যাচাই করে তোমাকে অল্প দামের মধ্যে ভালো জিনিস ক্রয় করতে হবে। সেই জন্য তোমাকে কী করতে হবে, যে কোনো পণ্য ক্রয় করতে গেলে বাজার মূল্য সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, যেন একই জিনিস তুমি যে টাকা দিয়ে কিনতেছো সেটা ভালো হচ্ছে কিন্তু তুমি ঠকছো না, ঠিক আছে? তাহলে বাজার মূল্য যাচাই করে যে কোনো পণ্য সামগ্রী ক্রয় করা উচিত। তারপরে আমরা চলে যাই হচ্ছে পার্ট 2-এ হচ্ছে কি তোমাদের ভোক্তা হিসেবে নিজের অধিকার। এটা ছিল পার্ট 1-এ। পার্ট 2 হচ্ছে ভোক্তা হিসেবে, আচ্ছা পার্ট 2-এ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি ভোক্তা হিসেবে নিজের অধিকার। এখন একটা পণ্য সামগ্রী তুমি যদি ক্রয় করতে যাও তাহলে একই সাথে তুমি কি হবে, ক্রেতা, এবং জিনিসটা যখন তুমি ভোগ করবে তখন হয়ে যাবে কি তুমি ভোক্তা। এখন যে বিক্রি করবে সে হচ্ছে বিক্রেতা, আমি যেহেতু ক্রয় করছি আমি হচ্ছে ক্রেতা, এবং ভোগ যেহেতু করছি আমি ভোক্তা। তো একই সাথে আমি হচ্ছে কি ক্রেতা এবং ভোক্তা। এখন ক্রেতা এবং ভোক্তা হিসেবে আমার নিজের কিন্তু কিছু অধিকার আছে। আমি একটা জিনিস টাকা দিয়ে কিনতে যাব, সেখানে ক্রেতা এবং ভোক্তা হিসেবে আমার নিজের অধিকারগুলো কি সেটা আমাকে আগে জানতে হবে। নয়তো বা কী হবে, যে জিনিস তুমি কিনলে, একটু দাম দিয়ে কিনলে, তারপর তুমি সেটা ঠকে যাবে, সেটার জন্য তুমি কি কোনো ধরনের কোনো কমপ্লেইনও করতে পারবে না, ঠিক আছে? তাহলে যে কোনো জিনিস কিনলে সেটা যদি মানসম্মত না হয় তাহলে তোমাকে কী করতে হবে, সেটার জন্য তোমার অধিকারগুলো জানা থাকলে তুমি চাহিদা পূরণের জন্য যে কোনো দ্রব্য সামগ্রী কেনার পর সেটা যদি খারাপ হয় তাহলে তুমি কি ক্ষতিপূরণ আদায় করতে পারবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমাদেরকে কী করতে হবে, ভোক্তার যে নিজের কিছু অধিকার আছে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা ভোক্তা বা পণ্য বা দ্রব্য কী করি, যে সেবাটা যেটা আছে সেটা আমরা ক্রয় করি। কেন ক্রয় করি, দেখো এখানে দেওয়া আছে সর্বোচ্চ তৃপ্তি লাভের আশায়। আমরা যখন একটা জিনিস কিনি, কেন কিনি? প্রথমত হচ্ছে সর্বোচ্চ তৃপ্তি লাভের আশায়, তারপরে হচ্ছে আর্থিক দিক দিয়ে লাভবান হওয়ার আশায়, এবং নিজেকে দক্ষ ক্রেতা বা ভোক্তা হিসেবে পরিণত করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু অপরদিকে আমাদের মতো দেশের বেশিরভাগ বিক্রেতা বা উৎপাদনকারীরা বেশি লাভ করার জন্য যেভাবে আমাদেরকে প্রতারিত করছে, তারা
নানাভাবে আমাদেরকে প্রতারিত করছে। আমাদের উদ্দেশ্য থাকে আমরা ভালো জিনিস কিনবো, অল্প টাকায় কিনবো এবং ভোগ করবো, কিন্তু যারা উৎপাদনকারী, যারা হচ্ছে বিক্রেতা, তারা আমাদের সাথে নানাভাবে প্রতারণা করে থাকে। কিভাবে করে? জিনিসপত্রের বেশি এবং অযৌক্তিক মূল্য নির্ধারণ করে, একটা জিনিসের বেশি এবং অযৌক্তিক মূল্য নির্ধারণ করে আমাদেরকে তারা প্রতারিত করছে, ভেজাল ও দূষিত দ্রব্য বিক্রি করে, তারপরে হচ্ছে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করে, অর্থাৎ একটা জিনিসের মানহীন একটা জিনিসের একটা ভালো লোভনীয় একটা বিজ্ঞাপন তারা প্রচার করছে, সেটাও কিন্তু এক ধরনের প্রচারণা, আমাদের সাথে প্রতারণা করছে। তারপরে হচ্ছে দ্রব্যর ওজন ও মাপ ঠিক না রাখা, অর্থাৎ ওজন দিয়ে রাখছে একটা, কিন্তু ওরা সঠিক ওজনটা সেটা দিচ্ছে না। 5 কেজির ওজনের জায়গায় ওরা দিচ্ছে কি 4 কেজি 200 গ্রাম, এরকম 500 বা 600 গ্রাম ওরা নিজেরা রেখে দিচ্ছে। এটা হচ্ছে ওজনের কারচুপি করা, ঠিক আছে, যেটা আমরা অহরহ এই জিনিসগুলোর সম্মুখীন হই। সুতরাং আমরা ক্রেতা হিসেবে আমাদের কিন্তু একটা অধিকার আছে, কিন্তু বিক্রেতারা আমাদেরকে এই অধিকারগুলো নানাভাবে ক্ষুণ্ণ করছে। কিন্তু আমি একজন সচেতন ভোক্তা হিসেবে, ক্রেতা হিসেবে আমার অধিকারগুলো যদি আমি জানি, তাহলে আমি কি করতে পারবো? আমি একটা গুণগত জিনিস, পণ্যের মানটা বিবেচনা করে আমি সেই জিনিসটা কিনতে পারবো। এখন দেখো যে তুমি ক্রেতা এবং ভোক্তা হিসেবে পৃথিবীর সকল ভোক্তার স্বার্থ রক্ষার জন্য 7টি মৌলিক অধিকার রয়েছে, ঠিক আছে। প্রত্যেক ক্রেতা এবং ভোক্তার কি এই জিনিসগুলো কেনার আগে 7টি মৌলিক অধিকার তাদের রয়েছে, সেটা বিবেচনা করে তারা কি করতে পারবে? জিনিস ক্রয় করতে পারবে। এই 7টি মৌলিক অধিকারের মধ্যে রয়েছে, দেখো, প্রথমটা হচ্ছে নিরাপত্তার অধিকার। ভোক্তাদের জীবন এবং স্বার্থ রক্ষার জন্য অনিষ্টকারী বা বিপজ্জনক কোনো জিনিস যেন তারা ক্রয় বিক্রি না করে, সেই ব্যাপারে কঠিন নিয়ম থাকতে হবে। যেমন খাবারের ভেজাল বা ঔষধের ভেজাল, এটা যদি থাকে তাহলে কি হবে? আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। সুতরাং এই নিরাপত্তাজনিত একটা ইস্যু কিন্তু থাকতে হবে এবং সেই বিষয়ে দেশের আইনও থাকতে হবে। তাহলে প্রথম যেটা ভোক্তার অধিকার, সেটা হচ্ছে নিরাপত্তার অধিকার, অর্থাৎ আমাকে সঠিক পণ্য, ভালো পণ্য দিতে হবে, সেটা যেন কোনো ধরনের বিষাক্ত না হয়, আমাদের জন্য ক্ষতিকর যেন না হয়। দ্বিতীয় যেটা আছে যে জানার অধিকার, একটা জিনিসের গুণগত মান সম্পর্কে, পণ্য সম্পর্কে জানার অধিকার আমার আছে, ঠিক আছে। ভোক্তা হিসেবে আমি যখন দ্রব্যটা ক্রয় করতে যাব, সেটার মোড়কে বা লেবেলে যেসব জিনিসগুলো লেখা আছে সেটা আসলেই কি আছে কিনা, সেটার পণ্যটার গুণগত মান কেমন, সেই জিনিসটা যাচাই করার একটা অধিকার আমি ভোক্তা হিসেবে আমার আছে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে কি? জানার অধিকার। তৃতীয়টা হচ্ছে অভিযোগ করার অধিকার। এখন একটা জিনিসের লেবেলে বা মোড়কে আমাকে একটা জিনিস লিখে দিল, অথচ এনে আমি তার কোনো বেনিফিট পেলাম না, কোনো উপকারিতা পেলাম না, তাহলে এখানে তারা আমাকে প্রতারণা করেছে। এবং এই যে প্রতারণার জন্য আমি কি অভিযোগ যেন করতে পারি, সেটার একটা অধিকার অবশ্যই আমার থাকতে হবে। কারণ আমি জিনিসটা কিনে প্রতারিত হয়েছি, তাহলে আমি এখানে অভিযোগ করার মতো একটা ক্ষমতা আমার থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি কোনো দ্রব্য ব্যবহার করে যদি ক্ষতিগ্রস্ত হই, সেটার জন্য আমি কি করতে পারবো? অভিযোগ করতে পারবো। তারপরে হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। ধরো আমরা মেয়ে মানুষ হিসেবে, হ্যাঁ, অনেকে বিউটি প্রোডাক্ট কিনে থাকি, তো সেই বিউটি প্রোডাক্ট যদি গুণগত মানসম্পন্ন না হয়, তাহলে এটা কিন্তু আমাদের একটা ক্ষতি করবে, তাই না? অনেকের স্কিন পুড়ে যায়, অথবা চুল পড়ে যায়, বা অন্য ধরনের নানা সমস্যা হতে পারে, অথবা ভুল যদি ওষুধ থাকে সেটার জন্য নানা ধরনের সাইড এফেক্ট হতে পারে, এটাও কিন্তু অনেক মারাত্মক একটা ক্ষতি। তাহলে এই যে তোমার জীবনে ক্ষতিটা হয়ে গেল, বা একটা সাইড রিয়েকশন হয়ে গেল, এই জিনিসটার ক্ষতিপূরণ যে দাবি করবো, সেটার অধিকার যেন আমাদের থাকে। শুধু অভিযোগ করলেই হবে না, সেই সাথে ক্ষতিপূরণ পাওয়ারও একটা অধিকার ভোক্তার রয়েছে। বেশিরভাগ মানুষ কিন্তু আমরা সেই জিনিসটা জানি না, কিন্তু ভোক্তা হিসেবে আমার ক্ষতিপূরণ পাওয়ার একটা অধিকার আছে। তারপরে হচ্ছে কি? বাছাই করার অধিকার। 5 নম্বরে হচ্ছে কি? বাছাই করার অধিকার। এখন আমি একটা জিনিস কিনতে যাব, সেই জিনিসটা ভালো না মন্দ সেটা বাছাই করে, যাচাই করে কেনার অধিকারও কিন্তু আমার আছে। আমি যাবো, হুট করে ওনারা আমাকে একটা জিনিস দিল, আমি সেটা কিনে নিয়ে আসলাম, তা কিন্তু হবে না। আমি নিজে আমার প্রয়োজনীয় জিনিস বাছাই করবো, যাচাই করবো, গুণগত মান দেখে তারপরে নিশ্চিত হয়ে আমি একটা জিনিস ক্রয় করবো, ঠিক আছে। তাহলে এই যে 5 নম্বর অধিকার যেটা, সেটা হচ্ছে বাছাই করার অধিকার। আমি যে কোনো জায়গায় যাবো, বাছাই করে কেনার অধিকার আমার আছে। তারপরে জিনিসটা 6 নম্বর হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশের অধিকার। এখন সব ভোক্তার সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার একটা অধিকার রয়েছে। বাজার বা দোকানের পরিবেশ যেন পরিচ্ছন্ন হয়, বা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে চলাফেরা করে আমি যেন কিনতে পারি, সেই পরিবেশটা যেন দূষণমুক্ত হয়, কোলাহলমুক্ত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই বিষয়েও কী করতে হবে? বিক্রেতাদের একটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই অধিকারও কিন্তু আমাদের রয়েছে, অর্থাৎ সুন্দর একটা পরিবেশের অধিকার আমাদের রয়েছে, স্বাস্থ্যকর পরিবেশে। তারপরে হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ভোক্তার শিক্ষা লাভের
অধিকার। এখন ভোক্তার শিক্ষার অর্থ হলো ভোক্তা শিক্ষা। আচ্ছা, সেই শিক্ষা হচ্ছে ভোক্তার সঠিক দ্রব্য সামগ্রী বেছে নিতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। উন্নত দেশে ভোক্তাদের শিক্ষা লাভের জন্য বিভিন্ন সংস্থা কাজ করে। অর্থাৎ আমি যে ভোক্তা হিসেবে আমি এখন তোমাদেরকে যে পয়েন্টগুলোর কথা বললাম, যে নিরাপত্তার অধিকার, জানার অধিকার, তারপরে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, বাছাই করার অধিকার, আমাদের যে ভোক্তা হিসেবে এতগুলো অধিকার আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু অনেক সংস্থা আছে যারা হচ্ছে আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ আমি একজন ক্রেতা হিসেবে, ভোক্তা হিসেবে আমার যে অধিকারগুলো আছে সেটার শিক্ষাটা তারা আমাকে দিয়ে থাকে। অর্থাৎ আমি যদি একটা গুণগত মানসম্পন্ন একটা জিনিস কিনতে যাই, সেই বিষয়টাতে আগে করে বিবেচনা করে আমাকে কিনতে হবে, এবং সেটার জন্য যে বিষয়টা জানা দরকার, শিক্ষাটা দরকার, সেটাও কি আমার একটা অধিকার। তাহলে এটা ছিল তোমাদের এই গৃহ সামগ্রী ক্রয়ের নীতিটা কি কি আমরা নীতি অবলম্বন করবো, এবং গৃহ সামগ্রী ক্রয় করতে গেলে ভোক্তা হিসেবে আমার নিজের কি কি অধিকার আছে সেটা সম্পর্কে আমি এখানে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। তাই এখানে তোমাদের এই অধ্যায় শেষে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? বাড়ির কাজ হিসেবে তোমরা সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো করে নেবে। তাহলে আশা করছি যে বিষয়টা সম্পর্কে আমি তোমাদেরকে ভালো ধারণা দিতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।